নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, মানসী তুমি। আজ থাকলো প্রথম পর্ব। টেলিগ্রামটা এসেছিল বিকেলের দিকে। সংক্ষিপ্ত তার টেলিগ্রামে লেখা ছিল, সুকুমার, বিবাহ করেছি। তোমার নতুন বৌদিকে নিয়ে আগামী শনিবার সকালে ট্রেনে পৌঁছব। শরদিন্দু। আগামী শনিবার মানে কাল বাদ পরশুই। মনে মনে হিসাব করে দেখল সুকুমার, হাতে মাত্র একটা দিন তাহলে আর আছে। কোন ট্রেনে এবং ঠিক কখন ট্রেনটা পৌঁছাবে হাওড়া স্টেশনে সেসব কিছুই নেই তার বার্তার মধ্যে। টেলিগ্রামটা পেয়ে সুকুমার কম বিস্মিত হয়নি। তা বিস্মিত হবারই কথা। শরদিন্দুর যখন প্রায় 40 বছর বয়স, তখনই তার প্রথমা স্ত্রী আকস্মিকভাবে মারা যায় জলমগ্ন হয়ে সমুদ্রে স্নান করতে গিয়ে। স্ত্রীকে হারিয়ে শরদিন্দু যখন একা ফিরে এসেছিল পুরী থেকে, সুকুমার চমকে উঠেছিল। শরদিন্দুর চোখে মুখে যেন একটা সর্বস্ব হারানোর ব্যথা। মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটো রক্ত যাওয়ার মতো লাল, সারা মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। সুকুমার শুধিয়েছিল, কি হয়েছে শরদিন্দুদা? তুমি একা কেন? বৌদি কোথায়? শরদিন্দু ফেল ফেল করে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে সুকুমারের মুখের দিকে। ঠোঁট দুটো তার অল্প অল্প কাঁপছে। বৌদি নেই রে সুকুমার। নেই? বিমূঢ় দৃষ্টিতেই চেয়ে থাকে সুকুমার শরদিন্দুর মুখের দিকে কিছুক্ষণ। সত্যি সুকুমার যেন বোবা হয়ে গিয়েছিল। সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছে। সে কি? অনেক বারণ করেছিলাম রে, সমুদ্রে আমার সঙ্গে স্নান করতে নেমো না, কিন্তু শুনল না আমার কথা। আত্মীয় পরিচিতের দল সবাই জানতো শরদিন্দু কি প্রচন্ড ভালোবাসতো তার স্ত্রীকে। তাকে সে নিজে পছন্দ করে বিবাহ করেছিল বৎসর 2 আগে। অমন সুখী দম্পতি বড় একটা চোখে পড়তো না সচরাচর। এক দণ্ড স্ত্রীকে চোখের সামনে না দেখতে পেলে পাগল হয়ে যেত শরদিন্দু। প্রথম প্রথম হাসত স্ত্রী স্বামীর রকম সকম দেখে, পরে কিন্তু তার মনের মধ্যে কেমন যেন একটা ভয় বাসা বেঁধেছিল। সুকুমারকে একদিন তার বৌদি বলেছিল, জানো সুকু, আমার কেন যেন বড্ড ভয় করে। ভয়? ভয় কিসের বৌদি? ভয় তোমার দাদার ওই প্রচন্ড ভালোবাসাকে। সুকুমার হেসেছে। কি যে বলো বৌদি? না না, সত্যি ভাই, তোমার দাদা কাছে এলেই আমার যেন মনে হয়, দাদা চিরদিনই ওইরকম বৌদি, যাকে সে ভালোবাসে তাকে যেন এক দণ্ড চোখের আড়াল করতে চায় না। শরদিন্দুর ঔষধ তৈরির একটা কারখানা ছিল বাগমারিতে। কারখানাটা খুব বিরাটও নয়, আবার ছোটও নয়। ঔষধের ব্যাপারটা নিজে ভালো করে যাতে বুঝতে পারে, বিলেতে গিয়ে তাই বি ফার্মা পাস করে এসেছিল। কারখানাটা ছিল যেন তার প্রাণ। সকাল 9:30 স্নান সেরে শুরু হতো প্রস্তুতি। বরাবর সুকুমার দেখেছে 10টা বাজতেই শরদিন্দুর গাড়িটা বের হয়ে যেত। হেভি ব্রেকফাস্ট করে বেরোতো শরদিন্দু। লাঞ্চ কারখানাতেই সারত। ফিরত সেই রাত 9:30। কোনো কোনো দিন রাত 10টা, আবার 10:30টাও বেজে যেত বাড়িতে ফিরতে ফিরতে। এক রাস ফাইল নিয়ে ফিরত। বাড়ি ফিরে স্নান করে ঘরে বসত। ভৃত্য গোকুল ইতিমধ্যেই টেবিলে স্কচ হুইস্কির বোতল গ্লাস রেখে যেত। মধ্যে মধ্যে গ্লাসে চুমুক দিত শরদিন্দু আর ফাইল দেখত। রাত 11টা বাজলে গোকুল এসে সামনে দাঁড়াতো। খাবার কি টেবিলে দেব? আর একটু পরে, বলে শরদিন্দু আবার তার ফাইলে মনোসংযোগ করত।
গোকুল চলে যেত। আবার আধ ঘন্টা কি 45 মিনিট পরে গোকুল এসে সামনে দাঁড়াতো। এবার খাবার দেবো টেবিলে? দিবি? আচ্ছা দে। সুকুমার খেয়েছে? হ্যাঁ, সুকু দাদা তো কখন খেয়ে শুয়ে পড়েছে। সুকু আজ কারখানা থেকে কখন ফিরেছিল রে গোকুল? শরদিন্দু শোধাতো। গোকুল বলতো, সুকু দাদা বাবু তো সেই সন্ধেবেলাতেই ফিরে এসেছে। শরদিন্দু হাসতো, বলতো, সুকুটা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না। গোকুল অনেক দিন আছে ওই বাড়িতে, হিসেব করলে খুব কম করেও 15 বছর তো হবেই। সেই শরদিন্দুর বাবা রজত সিন্ধুর আমল থেকে। খেতে খেতে প্রভু ও ভৃত্যের মধ্যে কথা হতো। গোকুল একসময় বলতো, এবার একটা বিয়ে করো খোকা বাবু। বিয়ে? খেতে খেতে তাকাতো শরদিন্দু ভৃত্যের মুখের দিকে। হ্যাঁ, এ কি একটা বাড়ি, এই যেন একটা ভুতুরে বাড়ি। গোকুল বলতো, বয়স তো 40 হতে চললো, আর কবে বিয়ে করবে? তোর মতে এবার একটা বিয়ে করা দরকার, তাই না রে গোকুল? শরদিন্দু বলতো, ঠিক বলেছিস, বিয়ে সত্যিই বোধহয় এবার একটা করা দরকার। ঠিক আছে, সামনের মাসেই বিয়ে করে ফেলবে একটা, দেখে নিস। কিন্তু সে সামনের মাস আর আসতো না। অবশেষে সত্যি একদিন হঠাৎ বিয়ে করে ফেলল শরদিন্দু। ঘটনাটা আকস্মিকই বলতে হবে। পরেশ নন্দী কারখানার অনেক দিনের পুরাতন কর্মচারী। অ্যাকাউন্টস রাখতেন। ক্রনিক হাঁপানির রুগী, প্রায়ই অসুস্থ হতেন। অফিসে আসতে পারতেন না। একদিন শরদিন্দু বললে, আপনি এবারে রিটায়ার করুন পরেশবাবু। কিন্তু স্যার, মাসে 100 টাকা করে পেনশন পাবেন, যান এখন, সামনের মাস থেকে রিটায়ার করবেন। ওই এক ধরনের মানুষ ছিল শরদিন্দু, যা একবার বলবে তা করবেই। পরেশ নন্দী সেটা জানতেন, তাই পরেশ নন্দী বুঝতে পারেন তাকে রিটায়ার করতেই হবে এবারে। শরদিন্দু কথাটা বলে আবার নিজের কাজে মন দিয়েছিল। কোম্পানিতে যে নতুন সায়েন্টিস্ট এসেছেন, কমলেশ ব্যানার্জি, তিনি নতুন একটা ফর্মুলা বের করেছেন বেবি ফুডের। সেই কাগজপত্রগুলোই খুঁটিয়ে দেখছিল শরদিন্দু, তাতে মনোসংযোগ করল। পরেশ নন্দী বের হয়ে গেলেন। দিন তিনেক পরে এক দুপুরে শরদিন্দু যখন তার অফিস কামরায় বসে গত বছরের ব্যালেন্স শিটটা দেখছে, বেয়ারার রামরূপ এসে ঘরে ঢুকল। সাহেব, একজন মহিলা দেখা করতে চান। মহিলা? কি চায়? তা তো বললেন না, কেবল বললেন আপনার সঙ্গে দেখা করতে চান। বলে দে এখানে চাকরি খালি নেই, আর আমি কাউকে ভিক্ষে দিই না। হঠাৎ ওই সময় সুইং ডোর ঠেলে একটি 20-21 বছরের তরুণী শরদিন্দুর অফিস কক্ষে প্রবেশ করে বলল, দেখুন, আমি আপনার কাছে চাকরির জন্য আসিনি, আর ভিক্ষে করতেও আসিনি। তবে কি জন্য এসেছেন? আপনি আমার বাবাকে হঠাৎ রিটায়ার করতে বলেছেন কেন? আপনার বাবা? পরেশ নন্দী আমার বাবা। জানেন, আজ আপনি বাবাকে রিটায়ার করিয়ে দিলে আমাদের উপোস করে মরতে হবে। মা, আমি, দুটো ছোট ভাই বোন, মার চিকিৎসাটাও বন্ধ হয়ে যাবে। শরদিন্দু অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটির দিকে তখন। রোগা পাতলা চেহারা, গায়ের বর্ণ একটু কালোর দিকেই, কিন্তু চোখে মুখে যেন একটা অপূর্ব শ্রী ও লাবণ্য। টানা টানা দুটি চোখ, নাকটা একটু চাপা হলেও মুখখানিতে যেন লাবণ্য ঢলঢল করছে। পরনে সাধারণ একটা কম দামের তাঁতের রঙিন শাড়ি, এক ঢাল চুল এলো খোপা করা, দুহাতে দুগাছা ক্ষয়ে যাওয়া সোনার রুলি ছাড়া কোনো অলংকার নেই। আপনি পরেশবাবুর মেয়ে? কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনার কি হবে? মেয়েটি বললে। কতদূর লেখাপড়া করেছেন? আবার প্রশ্ন করল শরদিন্দু। কেন, চাকরি দেবেন? বিএ পাস করেছি, কিন্তু আপনার এখানে তো বললেন চাকরি খালি নেই। দেখুন, আমি অনেক ভেবেচিন্তেই ডিসিশনটা নিয়েছি পরেশবাবুর ব্যাপারে। রিটায়ার তাকে করতেই হবে। আপনি কাল একবার পরেশবাবুকে এই সময় দেখা করতে বলবেন। ঠিক আছে, চলি, নমস্কার। দাঁড়ান দাঁড়ান, আপনার নামটা তো বললেন না? মানসী। বলে মানসী ঘর থেকে বের হয়ে গেল। পরের দিন পরেশ নন্দী এলেন। বস্তুত মনের মধ্যে একটা ক্ষীণ আশা নিয়েই এসেছিলেন পরেশ নন্দী।
কোনোরূপ ভনিতা না করেই শরদিন্দু বললে, কোম্পানি ডিসিশন নিয়েছে আপনাকে মাসে মাসে 250 করে টাকা পেনশন দেবে। তাতে করে আপনার সংসার চলবে না জানি, কিন্তু তার বেশি কোম্পানির ক্ষমতা নেই। যা দিচ্ছেন দয়া করে। আমতা আমতা করে পরেশনন্দী বললেন, দয়া নয়, ওটা আপনার প্রাপ্য। যে সার্ভিস গত 17 বছরে কোম্পানিকে আপনি দিয়েছেন, কোম্পানি কৃতজ্ঞতার সঙ্গে সেটা স্মরণ করেই ওই টাকাটা মাসে মাসে আপনাকে দেবে। কাল থেকেই আপনি রিটায়ার করবেন। আমি তাহলে উঠি স্যার। বসুন, আর একটা কথা আছে, শরদিন্দু বললে। পরেশনন্দী উঠে দাঁড়িয়েছিলেন, আবার বসলেন চেয়ারটায়। বলছিলাম কি, মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? পরেশনন্দী কথাটা যেন ঠিক বুঝতে পারলেন না, কেমন যেন বিব্রতভাবে শরদিন্দুর দিকে তাকালেন। আজ্ঞে, আমি বলছি আপনার মেয়ের কথা। মানসী আপনার মেয়ে না? হ্যাঁ, আমার বড় মেয়ে। পরেশনন্দী একটু ইতস্তত করে বললেন, তার কথাই বলছি। শরদিন্দু বলল, মানসীর বিয়ে দিচ্ছেন না কেন? টাকা খরচ করে মেয়ের বিয়ে দেবো সে সামর্থ্য আমার কোথায় স্যার? কেউ যে দয়া করে মেয়েটিকে আমার গ্রহণ করবে, তেমন পাত্রই বা কোথায় পাবো? আমি যদি পাত্রের সন্ধান দিই, দেবেন মেয়ের বিয়ে? কিন্তু স্যার, টাকা করে কিছু লাগবে না, শুধু শাখায় সিঁদুর দিয়ে মেয়ে দেবেন। কি রাজি আছেন? শরদিন্দু বললে। তেমন পাত্র কি পাওয়া যাবে? পরেশনন্দী বললেন, দেখুন পরেশবাবু, কথাটা তাহলে খুলেই বলি। আমি আজও বিয়ে করিনি, জানেন তো। যদিও বয়স আমার 39 হলো। আমি যদি আপনার ওই মেয়েটিকে বিয়ে করতে চাই, দেবেন বিয়ে? বিমূঢ় পরেশনন্দীর বাক্যস্ফূর্তি হয় না। ভুল শুনছেন না তো তিনি? নাকি শরদিন্দু তার সঙ্গে পরিহাস করছেন গরিব বলে? কি হলো, কথা বলছেন না কেন? আগে আমি, মনে হচ্ছে কথাটা আমার যেন আপনি বিশ্বাস করতে পারছেন না। শুনুন, জবাব এখনই আপনার কাছ থেকে আমি চাই না। বাড়ি যান, আপনার স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। 2-4 দিন পরেও জবাবটা দিলে চলবে। আর হ্যাঁ শুনুন, আপনার মেয়ের সঙ্গে পরামর্শ করবেন। আর একটা কথা, কতটা যেন কেউ না জানতে পারে। পরেশনন্দীর চোখে জল এসে যায়। তিনি বললেন, না স্যার, নিশ্চিন্ত থাকুন, কেউ জানতে পারবে না। আমি তাহলে এখন আসি স্যার। আসুন। পরেশনন্দী ছেঁড়া তালিমারা ছাতাটা তুলে নিয়ে বের হয়ে গেলেন। পরের দিন দ্বিপ্রহরে শরদিন্দু তার অফিস কামরাতেই লাঞ্চ সেরে একটা আরাম কেদারায় ঠেস দিয়ে পাইপ টানছেন। দরজার বাইরে নারী কণ্ঠস্বর শোনা গেল, ভেতরে আসতে পারি? কে? বিরক্তিতে শরদিন্দুর ভ্রু দুটো কঞ্চিত হয়ে ওঠে। এই সময়টা তার অফিস কামরায় কারো আসার কথা নয়। বেয়ারাকে স্ট্রিক্ট অর্ডার দেওয়া আছে। জবাব না দিয়ে মানসী এসে ঘরে ঢুকল। আমি মানসী। মানসীর পরনে আজও একটা সস্তা দামের শাড়ি, পায়ে চপ্পল। আপনি আমার বাবার কাছে যে কথা বলেছেন তা আমি শুনেছি। শুনেছ? তা দাঁড়িয়ে রইলে কেন মানসী, বসো। শরদিন্দু বলল, না, বসতে আমি আসিনি, কেবল একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আপনি কি আমার গরিব বাপকে দয়া করছেন? দয়া? তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো মানসী? না, আমি জানতে এসেছি ওটা দয়া নয় তো কি। না, সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কেন জানতে পারি কি? আপনি তো একদিন মাত্র কিছুক্ষণের জন্য আমাকে দেখেছেন, আমার সম্পর্কে কিছুই জানেন না। সেক্ষেত্রে হঠাৎ, তোমার সম্পর্কে কিছু জানার দরকার আছে বলে আমি মনে করি না, কিন্তু আমি মনে করি আমার সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে। তা যদি বলো তাহলে আমিও তো এতদিন ব্যাচেলর হয়ে আছি, আমার সম্পর্কে তো তোমার জানা প্রয়োজন। শোনো, প্রথম পরিচয়েই তোমাকে আমার ভালো লেগেছে, তাই তাই বিয়ে করছেন আমাকে? অবশ্যই তোমার যদি আপত্তি না থাকে। প্রায় 40 বছরের একজনকে। মানসী আর কোনো কথা বলতে পারে না। মানসী, একটা কথা জিজ্ঞাসা করব? কি? তুমি কি কাউকে ভালোবাসো? যদি বাসি, তাহলে নিশ্চয়ই বিবাহের ইচ্ছেটা আপনারা থাকবে না। না না, তা কেন? আমি যখন একবার স্থির করেছি তোমায় বিবাহ করব, অবশ্য তোমার আপত্তি থাকলে আবারও বলছি, এ বিয়ে হবে না। মানসী আবার চুপ। মানসী,
চুপ করে থেকো না, যা বলবার বলো, কোনো সংকোচ করো না। বাবার কাছে আপনি ব্যাপারটা বলেছেন, বাবার কাছ থেকেই জবাবটা পাবেন। নমস্কার। কথাগুলো বলে মানসী ঘর থেকে বের হয়ে গেল। দিন 15 পর অতঃপর সব ব্যবস্থা হয়ে গেল গোপনে গোপনে। শরদিন্দু কাউকে ব্যাপারটা জানতে দেয়নি, এমনকি সুকুমারকেও নয়। বিবাহের দিন 3 আগে অফিসে বেরোবার আগে শরদিন্দু সুকুমারকে তার ঘরে ডেকে পাঠিয়ে কথাটা বললেন। সুকু, একটা কথা তোমাকে এখনো জানাইনি, মানে বলা হয়নি। আমি বিয়ে করছি। সত্যি? সত্যি তুমি বিয়ে করছো দাদা? সুকুমার সত্যি উৎফুল্ল হয়ে ওঠে। নিশ্চয়ই তুমি সুখী হয়েছ। সুখী মানে? কথাটা যদি সত্যি হয় তো আনন্দের আমার সীমা থাকবে না। কথাটা সত্যিই সুকুমার। কিন্তু কই, জিজ্ঞাসা করলে না তো কোথাকার মেয়ে, কার মেয়ে, কেমন মেয়ে? তুমি বিয়ে করছো সেটাই বড় কথা। তুমি কি না জেনে শুনে বিয়ে করছো? মেয়েটি কে জানো? পরেশ নন্দী, যিনি আমাদের অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং কিছুদিন হলো রিটায়ার করেছেন, তাঁরই মেয়ে, নাম মানসী। সুকুমার যেন হঠাৎ একেবারে চুপ, একেবারে যেন বোবা হয়ে গিয়েছিল। কি হলো, তোমার মনোঃপুত হলো না নাকি? হ্যাঁ? না না, কেন হবে না? ম্লান হাসি হাসল সুকুমার। খবরটা সত্যিই সুখের, আনন্দের। কিন্তু বিয়েটা কবে? কবে কি রে? পরশু বাদে তরশুই তো। মানে সামনের বৃহস্পতিবারে। কিন্তু কিছুই তো জোগাড় যন্ত্র নেই। সে তোকে ভাবতে হবে না, সব ব্যবস্থাই করা হয়ে গিয়েছে। ব্যবস্থা করা হয়ে গিয়েছে? কি বলছো তুমি? হ্যাঁ, 7 নম্বর বাড়িটা ভাড়া নিয়েছি। আর ডেকোরেটর ক্যাটারার সবাইকে অর্ডার দেওয়া হয়েছে তো কবেই। আসলে কি জানিস সুকু, আমার জন্য কেমন একটা লজ্জা করছে। তাছাড়া এই বুড়ো বয়সে বিয়ে করছি। তা হোক, খুব ধুমধাম করতে হবে কিন্তু। না রে না, ওসব হাঙ্গামায় কাজ নেই। শোনো দাদা, বিয়ে বলে কথা, ও একবারই হয়। আমি যা করার করব। সত্যি শুক্রবার যেন কোমর বেঁধে লেগে গেল। 2 দিনের মধ্যে বাড়িটা আলো দিয়ে সাজিয়ে ফেললো, নহবত বসালো। সে এক যেন এলাহি ব্যাপার। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। কিন্তু বৌভাতের দিন সকাল থেকে সুকুমারের আর পাত্তা নেই। কোথায় গেল সুকুমার? শরদিন্দু ডেকে ডেকে সুকুমারের সাড়া পায় না। গোকুল, ছোট দাদাবাবু কোথায় রে? শরদিন্দু শুধায়। কেন, একটু আগে তো দেখছিলাম ওপরে তার ঘরে। দেখ তো কোথায়। কিন্তু গোকুল কোথাও সন্ধান পেল না সুকুমারের। তখন অনেক রাত, শেষ ব্যাচ খেতে বসেছে, সানাই বাজছে। মানসী বসেছিল ঘরে, ওই ঘরেই ফুলসজ্জা হবে। ফুলে ফুলে ঘরটা যেন ভরে গিয়েছে। ঘরের মধ্যে দ্বিতীয় কোনো প্রাণী ছিল না। শরদিন্দুর নিচে যেখানে সবাই খেতে বসেছে, সেখানে তদারকি করছে নিচে দাঁড়িয়ে থেকে মানসী। চমকে দরজার দিকে তাকালো মানসী। সুকুমার তুমি? মানসী বললে। সুকুমার মৃদু হাসল। খুব অবাক হয়ে গিয়েছ তাই না? কিন্তু তুমি এখানে? মানসী বললে। আমি তো এই বাড়িতেই থাকি। শরদিন্দুদা আমার বড় পিসিমার একমাত্র ছেলে। সুকুমার, শোনো, একটা কথা বলতে এসেছিলাম। মানসী চুপ করে থাকে। আমাদের যে পরস্পরের পরিচয় ছিল তোমাদের বিয়ের আগে, কথাটা যেন শরদিন্দুদা কোনোদিন না জানতে পারে। সুকুমার বলল। কেন? কথাটা বলে তাকালো মানসী সুকুমারের মুখের দিকে। আমার মনে হয় না জানাই ভালো। তবে এই কথাটা যদি তুমি আমাকে আগে জানাতে, আমি কিন্তু খুশিই হতাম মানসী। 7 দিন আগেও তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল ইডেন গার্ডেনে। তখন তো সবই ঠিক হয়ে গিয়েছিল। তখন তো বললে না কিছু। মানসী তখনও চুপ করে থাকে। ভালোই করেছো মানসী। আমি তো পরবৃত্ত, এত ঐশ্বর্য তো তোমাকে আমি দিতে পারতাম না। সত্যি, তোমাকে কিন্তু চমৎকার মানিয়েছে মানসী, এখানে এই ঐশ্বর্যের মধ্যে। মানসী বলতে পারত, 3 বছর তোমার জন্য অপেক্ষা করেছিলাম সুকুমার। যখনই আমাদের পরস্পরের দেখা হয়েছে, ভেবেছি তুমি বলবে বিয়ের কথাটা, কিন্তু তুমি বলনি। অপেক্ষা করে করে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু সে সব কিছুই বলল না মানসী। সুকুমার, মৃদু গলায় ডাকল মানসী। বিয়েটা কিন্তু আমার ইচ্ছায় ঘটেনি। তাছাড়া
তোমার ইচ্ছায় ঘটেনি? সুকুমার হাসল। বাবার অনুরোধ আমি ঠেলতে পারলাম না সুকুমার। বলতে পারো ঠেলা আমার পক্ষে সম্ভবও ছিল না। পারোনি বুঝি? আবার সুকুমার হাসল। না, কিন্তু কাল রাত্রে এ বাড়িতে এসেছি আমি। এর মধ্যে কি একবারও সময় পাওনি তুমি আমার সঙ্গে দেখা করার? পাবো না কেন? কিন্তু তোমাকে আমি বিব্রত করতে চাইনি। তুমি তাহলে এই বাড়িতেই থাকো সুকুমার? একটু আগে তো বললাম। তবে তোমার যদি কোনো রকম অসুবিধা হয় আমি এ বাড়িতে থাকলে। না না, আমার অসুবিধা হবে কেন? না, তাই বলছি। অসুবিধা হলে কিন্তু কথাটা বলতে কোনো দ্বিধা করো না, আমি চলে যাব। আচ্ছা চলি বৌদি। মানসী বলে নয়, সেই প্রথম সুকুমার ওকে বৌদি বলে সম্বোধন করলো। হঠাৎ ওই সময় দপ করে সারা বাড়ি অন্ধকার হয়ে গেল। ঘন অন্ধকার গ্রাস করলো বাড়িটা। উৎকণ্ঠিত গলায় মানসী বললে, হে কি হ্যালো? বোধহয় ফিউজ হয়েছে। ভয় পেও না, আমি দেখছি। অন্ধকার ঘর থেকে বের হয়ে সুকুমার কার সঙ্গে যেন ধাক্কা খায়। কে কে? শরদিন্দুর গলা। সুকুমার ওই মুহূর্তে শরদিন্দুর গলা শুনে থমকে যায়। তারপর সাড়া না দিয়ে অন্ধকারে দ্রুত পাশ কাটিয়ে সিঁড়ির দিকে চলে যায়। শরদিন্দুর গলা শোনা গেল আবার, সুকু, সুকু নাকি রে? সুকুমার সাড়া না দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। পরে অনেকবার ভেবেছে সুকুমার সেদিন কেন সাড়া দিল না শরদিন্দুর ডাকে সে। অথচ সুকুমার সেদিন ক্ষুণাক্ষরও জানতে পারেনি আলো নিভে যাওয়ার পূর্ব মুহূর্তে ওই ঘরের একেবারে দরজাগুলোতেই দাঁড়িয়েছিল শরদিন্দু, এবং সুকুমারের শেষ কথাগুলো কানে গিয়েছিল তার। আলো জ্বলতে সে রাত্রে আরো আধ ঘন্টা সময় লেগেছিল। সুকুমারী ছোটাছুটি করে মিস্ত্রি ডেকে আবার বাড়ির আলো জ্বালিয়েছিল। নিমন্ত্রিতদের প্রায় সকলেরই খাওয়া হয়ে গিয়েছিল। আলোটা নিভেছিল ঠিক, নিমন্ত্রিতরা আহার শেষ করে যখন উঠে পড়েছে, কিন্তু তারা তখনও বিদায় নেয়নি। আলো জ্বলে উঠবার পর একে একে তারা বিদায় নিল। শরদিন্দু ইতিমধ্যে আবার ওপর থেকে নিচে প্যান্ডেলে চলে এসেছিল। শরদিন্দু সুকুমারকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কোথায় ছিলি রে সুকু? কেন, আমি তো যেখানে ক্যাটারাররা প্লেট সাজাচ্ছিল সেখানেই ছিলাম। গোকুল এত খুঁজলো কিন্তু তোকে কোথাও দেখতে পেল না তো। কই, আমি তো কিছু জানি না। খেয়েছিস? না শরদিন্দুদা, আমি আজ কিছু খাবো না। খাবি নাকি রে? হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছে, তাছাড়া শরীরটাও ভালো নেই। তা তো হবেই, 3 দিন ধরে যে খাটাখাটনি যাচ্ছে। চল, যা পারবি খাবি। সুকুমারের কোনো আপত্তি শুনল না শরদিন্দু। তাকে নিয়ে দোতলাতে ডাইনিং রুমে গেল। মানসীকে ডেকে নিয়ে এলো শরদিন্দু। 3জনে খেতে বসলো। মাঝখানে মানসী, পাশাপাশি সুকুমার আর শরদিন্দু। সুকুমার কিছুই খাচ্ছে না, খাবার নিয়ে নাড়াচাড়া করছে। ব্যাপারটা শরদিন্দুর দৃষ্টি এড়ায় না। শরদিন্দু বললে, কিরে, তুই যে কিছুই খাচ্ছিস না? সেই রাতেই প্রথম সুকুমার শরদিন্দুর দু চোখের দৃষ্টিতে যেন একটা কুটিল সন্দেহের ছায়া দেখতে পেয়েছিল। এবং তারপর যে 1.5টা বছর মানুষই বেঁচেছিল, সুকুমার দেখেছে শরদিন্দুর চোখের দৃষ্টিতে একটা সন্দেহ। অস্বস্তি বোধ করেছে সুকুমার। মনে মনে ভেবেছে ওই বাড়ি ছেড়ে সে চলে যাবে, কিন্তু পারেনি। একটা অদৃশ্য নাগপাশের বন্ধনে যেন সে বাঁধা পড়েছিল, যে বন্ধনকে ছিঁড়ে সে কিছুতেই চলে যেতে পারছিল না। আশ্চর্য একটা পরিবর্তন যেন লক্ষ্য করেছিল সুকুমার শরদিন্দুদার চরিত্রে। যে মানুষটা কারখানা আর ব্যবসা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকত, বাড়িতে আসার কোনো নির্দিষ্ট সময় ছিল না, সেই মানুষটাই কিছুতেই যেন আর বাড়ি থেকে বের হতে চায় না। কারখানায় গেলেও ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসে। সর্বক্ষণ সে মানসীর চারপাশে ঘুরঘুর করে যেন। মানসী বলে, কারখানায় অফিসে যাবে না? তোমাকে খুব বিরক্ত করছি তাই না মানসী? শরদিন্দু বলে। বিরক্ত কেন? বিরক্ত কেন? তা নয়, লোকে তোমাকে স্ত্রৈণ বলবে। বলে বলুক, এক কাজ করবে মানসী, তুমি আমার সঙ্গে অফিসে কারখানায় চলো না। হুমা, সে কি? কেন, ক্ষতি কি? সর্বক্ষণ তোমাকে পাশে পাশে দেখতে পাবো। না না, ছি। বিপরীত হয়েছিল কিন্তু সুকুমারের বেলায়। অনেকদিন সকালে সে ব্রেকফাস্ট না করেই কারখানায় চলে যেত, ফিরত সেই রাত 10টা 11টায়। সুকুমারকে যেন বাড়িতে দেখাই যেত না। শরদিন্দুই একদিন সুকুমারকে ব্রেকফাস্ট টেবিলে বললে, কিরে সুকু, তুই দেখছি হঠাৎ ভীষণ কাজের মানুষ হয়ে গেলি। আগে তো কারখানায় 2-1 ঘন্টারও বেশি থাকতিস না।
সুকুমার আর চোখে একবার তাকায় শরদিন্দুর দিকে। শরদিন্দুর দু চোখে যেন কুটিল সন্দেহ। সে সন্দেহ যেন আরো প্রখর, আরো স্পষ্ট। কোনো মতে চায়ের কাপে চুমুক দিয়েই সুকুমার টেবিল থেকে উঠে পড়ে। সুকুমার পারতপক্ষে মানুষের সামনেই যেত না। অফিস থেকে ফিরে সে সোজা নিঃশব্দে 3 তলায় নিজের ঘরে চলে যেত। শরদিন্দুর বিবাহের আগে সুকুমার দোতলাতেই থাকত। বিয়ের পরেই সুকুমার 3 তলার ঘরে আশ্রয় নিয়েছিল। একমাত্র ব্রেকফাস্টের সময় ছাড়া সুকুমার আর কখনো খাবার ঘরে আসতো না। তাও নিয়মিত নয়। লাঞ্চ সে দুপুরে অফিসেই করে নিত। রাত্রের আহার গোকুল 3 তলায় তার ঘরে এনে ঢাকা দিয়ে রাখত। মধ্যে মধ্যে শরদিন্দুকে ব্যবসার ব্যাপারে বোম্বাই দিল্লি করতে হতো। বিবাহের পর শরদিন্দু বোম্বাই দিল্লি যাওয়া কমিয়ে দিয়েছিল এবং যখনই যেত মানসীকে সঙ্গে নিয়ে যেত। পরে যখন থাকতো না তখন কিন্তু সুকুমার রাত 8:30 9টার মধ্যেই বাড়ি ফিরে আসত। পুরী যাওয়ার দিন কুড়ি আগে হঠাৎ একটা ব্যবসা সংক্রান্ত জরুরি কাজে শরদিন্দুকে দিল্লি যেতে হলো একদিনের জন্য। এবং আশ্চর্য, শরদিন্দু একাই গেল। শরদিন্দু দিল্লি গিয়েছে জানতো সুকুমার, কিন্তু জানতো না শরদিন্দু একা গিয়েছে। সে রাত্রে কারখানা থেকে ফিরে সুকুমার বহুকাল পরে তার বেহালাটা ছটফট করে বাজাতে বসে। কতক্ষণ বাজিয়েছে মনে নেই। হঠাৎ একসময় চমকে ওঠে সুকুমার। দোরগোড়ায় দাঁড়িয়ে মানসী। তুমি যে এমন চমৎকার বেহালা বাজাও জানতাম না তো। মানসী বলল, তুমি শরদিন্দু দাস সঙ্গে দিল্লি যাওনি? যাইনি যে তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু থামলে কেন, বাজাও না। বলতে বলতে মানসী ঘরের মধ্যে এসে প্রবেশ করল। মানসী, তুমি যাও। সুকুমার হঠাৎ বলল, না, আমি যাব না। মানসী, কেন তুমি বুঝতে পারো না? আজ সারাটা রাত তোমার বেহালা বাজানো শুনবো, বাজাও। মানসী এগিয়ে গিয়ে খাটের ওপর বসল। মানসী, তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না? শরদিন্দুদা চায় না তুমি আমার সঙ্গে কথা বলো। জানি। মানসী হাসতে হাসতে বলে, ভুলে যাও কেন, আমি মেয়ে মানুষ। আর তুমিই বা এত ভীতু কেন? একটা কথার জবাব দেবে মানসী? তুমি কি শরদিন্দুদাকে আমাদের পূর্ব পরিচয়ের কথা বলেছ? তোমার কি মনে হয়? সুকুমার মানুষের মুখের দিকে তাকায়। মানসীকে সে যেন ঠিক ওই মুহূর্তে চিনতে পারে না। যে মানুষের সঙ্গে তার পরিচয় প্রায় 3 বছরেরও বেশি, এই যেন সেই মানুষই নয়। মানসী বলে, অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো সুকুমার? না, কিছু না। সুকুমার শান্ত গলায় বললে, অমন ভয়ে ভয়ে হাত বাড়ালে কি কিছু পাওয়া যায়? যায় না। তুমি মনে মনে যতই আমাকে দোষী ভাবো না কেন, ভালো করে নিজের মনে যাচাই করে দেখো, তাহলেই বুঝবে আমার দিক থেকে যদি কোনো দোষ থেকেও থাকে তার কারণ তোমার ওই ভীরুতা। ঠিক ওই সময় বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ শোনা গেল। সুকুমার বললে, এত রাত্রে আবার কে এলো? কথাটা বলেই সুকুমার উঠে গিয়ে 3 তলার খোলা জানালা পথে নিচে উঁকি দিল। বাড়ির গেটের সামনে একটা ট্যাক্সি এসে থেমেছে, আর ট্যাক্সি থেকে নামছে শরদিন্দু। সুকুমার তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বললে, বৌদি, দাদা ফিরেছে। সে কি? তার তো আগামীকাল ইভিনিং ফ্লাইটে ফিরবার কথা দিল্লি থেকে। যাও, নিচে যাও বৌদি। অত ব্যস্ত হচ্ছ কেন? তোমার দাদা আসুক না। তুমি যদি না যাও তো আমাকেই এই ঘর ছেড়ে চলে যেতে হবে বৌদি। কি তখন থেকে বৌদি বৌদি করছো? আমার নামটাও ভুলে গিয়েছো নাকি সুকুমার? কেন দেরি করছো? দাদার চোখে তুমি কি সর্বনাশের আগুন দেখতে পাওনি? সুকুমার বললে, এক শর্তে আমি যেতে পারি সুকুমার, যদি তুমি কথা দাও যে তুমি আগের মতো আমার সঙ্গে মিশবে, মানসী বলে ডাকবে। সুকুমার দরজার দিকে এগিয়ে যায়, বলে, দরজা ছেড়ে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। মেয়ে মানুষ জীবনে একবারই ভালোবাসতে পারি সুকুমার। সিঁড়িতে ওই সময় জুতুর শব্দ পাওয়া গেল। মানসী ঘর থেকে বের হয়ে গেল। 2 তলা ও 3 তলার মাঝামাঝি সিঁড়িতে পৌঁছাতেই শরদিন্দুর সঙ্গে চোখাচোখি হয়ে গেল মানসীর। মানসী দাঁড়ালো না, সিঁড়ির ধাপ অতিক্রম করতে করতে বলল, এই সময় কিসে ফিরলে? প্লেনটা 3 ঘন্টা লেট ছেড়েছিল যান্ত্রিক গোলযোগের জন্য। তুমি এখনো ঘুমোওনি? শরদিন্দু বললে। না, সুকুমার ঠাকুরপোর সঙ্গে গল্প করছিলাম।
কথাগুলো বলে মানসী আবার সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সুকুমার আড়াল থেকে লক্ষ্য করলো শরদিন্দু আর মানসী তাদের ঘরের মধ্যে ঢুকে গেল। সুকুমার যেমন দরজার আড়ালে দাঁড়িয়েছিল তেমনি ভাবেই আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পরের দিন সকালে নিচে নেমে ডাইনিং হলে ঢুকে সুকুমার দেখল একাকী এক কাপ চা নিয়ে বসে আছে শরদিন্দু। তার চোখ মুখের দিকে তাকালেই বোঝা যায় বাকি রাতটুকু সে ঘুমায়নি। সুকুমার নিঃশব্দে একটা চেয়ার টেনে নিয়ে বসল। শরদিন্দু একবার তাকালো সুকুমারের মুখের দিকে, তারপর আবার দৃষ্টি নামিয়ে নিল। গোকুল এসে ঘরে ঢুকলো। ছোট দাদা বাবু, চা দিব? বৌদি কোথায় গোকুল? তাকে যে দেখছি না। বৌদিমণি তো এখনো স্নানের ঘর থেকে বেরোয়নি। সুকুমার শরদিন্দু ডাকলো। কিছু বলছো দাদা? মনির শরীরটা ভালো যাচ্ছে না, তাই ভাবছি ওকে নিয়ে কটা দিন কোথাও বাইরে থেকে ঘুরে আসবো। বেশ তো, যাও না। কবে যাবে? 2-1 দিনের মধ্যেই বের হয়ে পড়বো ভাবছি, শরদিন্দু বলল। কোথায় যাবে কিছু স্থির করেছ? ওয়াল্টার বা পুরী? স্নান শেষে প্রসাধন সেরে ওই সময় ঘরে এসে ঢুকলো মানসী। পরনে তার একটা হালকা আকাশ নীল রঙের বুটি দেওয়া জামদানি ঢাকাই শাড়ি, ভিজে ভিজে চুলের রাজ পিঠের উপর ছড়ানো, গা থেকে দামি সাবানের মৃদু গন্ধ ছড়াচ্ছে। মানসী হাসতে হাসতে বলল, দেখো সুকুমার, আমি অনেক ভেবে দেখলাম। না বাপু, তোমাকে আমি শেখারের মতো ঠাকুরপো ঠাকুরপো বলে ডাকতে পারবো না। তোমাকে আমি সুকুমার বলেই ডাকবো। কি বলো তুমি? কথাটা শেষ করে মানসী শরদিন্দুর মুখের দিকে তাকালো। শরদিন্দু বলল, বেশ তো, তাই দেখো। ও কি, এখনো তুমি চায়ের কাপ সামনে নিয়ে বসে আছো? কখন চা দিয়ে গিয়েছি আমি তোমায়? স্ত্রীর কথায় শরদিন্দু চায়ের কাপটা টেনে নিতে যেতেই মানসী বাধা দিল। থাক, ও চা আর খেতে হবে না, আমি আবার চা তৈরি করে দিচ্ছি। গোকুল ওই সময় ট্রেতে করে টি পট, মিল্ক পট ও চিনির পাত্রে চিনি নিয়ে ঘরে ঢুকলো। তোমার বাবুর অমলেট ভেজেছো? হ্যাঁ। হঠাৎ শরদিন্দু ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। তোমরা চা খাও মনি, আমি একটা জরুরি ট্রাঙ্ক কল বুক করেছি ঘন্টাখানেক আগে, দেখি সেটা দেরি হচ্ছে কেন। শরদিন্দু দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে গেল। সুকুমার বোবা হয়ে বসে থাকে। কি ব্যাপার সুকুমার? সুকুমার বলে ডাকবো বলায় কি রাগ করলে নাকি? সুকুমার কোনো জবাব দেয় না। কাপে চা ঢেলে চিনি মিশিয়ে দুধের কাপটা এগিয়ে দিতে দিতেই সুকুমারের দিকে চেয়ে মানসী বলল, কি হলো, অত গম্ভীর কেন? মানসী, আমি ভাবছি মেসে চলে যাব। ও মা, সে কি? মেসে কেন যাবে? তুমি যখন কিছুই বুঝতে চাও না, বুঝবার ইচ্ছেও নেই, দূরে সরে গেলেই কি আমাকে ভুলতে পারবে সুকুমার? মানসী, তুমি কি এতটুকু সিরিয়াস হতে পারো না? বিশ্বাস করো সুকুমার, আমার মতো সিরিয়াস কম মেয়েই পাবে। তারপর কিছুক্ষণ থেমে বলল, আমিও তো মানুষ সুকুমার, আমারও তো মন বলে একটা পদার্থ আছে। সুকুমারের মনে হলো শেষের দিকে মানুষের গলাটা যেন ধরে এলো। মানসী তাকালো সুকুমারের দিকে, তার 2 চোখে জল টলটল করছে। আমার বোধহয় এখান থেকে চলে যাওয়াই ভালো। আমার শেষ কথা শোনো সুকুমার, তুমি যদি এখান থেকে চলে যাও, আমি যেন ঠিক সুইসাইড করব। ওই সময় শরদিন্দু ঘরে এসে ঢুকলো। মানসী, আমরা কালই পুরী রওনা হচ্ছি, শরদিন্দু বললে। সমুদ্র তো তুমি কখনো দেখোনি? দেখেছি। দেখেছো? কবে? কবে কি, অনেকবার আমি সমুদ্র দেখেছি। উত্তাল সেই ঢেউয়ের মধ্যে কতদিন মনের আনন্দে ভেসে বেরিয়েছি, ঢেউয়ের মাথায় মাথায় দোদুল দোলায় দুলেছি। মানসী বলে, সমুদ্র আমার অনেক দিনের স্বপ্নের সমুদ্র। সমুদ্রের সেই অতুল জলের তলায় যেন হারিয়ে গিয়েছি আমি। শরদিন্দু গম্ভীর হয়ে এবারে বললে, ঠিক আছে, এবারে আর স্বপ্ন নয়, তুমি সত্যি সত্যি সমুদ্র দেখবে। ওই দিনই সন্ধ্যার পর। শুক্রবারে সেদিন শরীরটা খারাপ, কোথাও বের হয়নি, নিজের ঘরে একটা আরামকেদারায় বসে একটা ইংরেজি বই পড়ছিল। মানসী এসে ঘরে ঢুকলো। মানসীর পরনে একটা রক্তলাল তাঁতের শাড়ি,
সোনালি জড়ির চওড়া পার। হঠাৎ দেখলে মনে হয় যেন মানুষের সর্বাঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলছে। অবাক হয়ে সেদিকে চেয়ে থাকে সুকুমার। কি দেখছো সুকুমার? মানসী বললে। দাদা কোথায়? বাড়িতে নেই? না, শুনলাম এখনো রিজার্ভেশন পাননি, তাই ছোটাছুটি করছেন। বলছিলেন রিজার্ভেশন না পেলে গাড়িতেই পুরী যাবেন। গাড়িতেই যদি যাওয়া হয় তো তুমিও চলো না। না। জানো সুকুমার, আমার মন যেন বলছে তোমার সঙ্গে জীবনে আর আমার দেখা হবে না। আর তুমিও তো তাই চাও, তাই না? হঠাৎ ওই কথা তোমার মনে হলো কেন মানসী? সুকুমার বললে। আমার বড় কষ্ট সুকুমার। কি হয়েছে মানসী? সুকুমার বললে। তুমি তো জানো আমি অনেক দিন থেকে ডায়েরি রাখি। যেদিন আমি থাকবো না সেদিন আমার ডায়েরিটা তুমি পড়ে দেখো। নিচে থেকে ওই সময় শরদিন্দুর গলা শোনা গেল। গোকুল, গোকুল। শরদিন্দুর গলা শুনেই মানসী বলল, চলি। তোমার ডায়েরির কথা কি বলছিলে? পরে বলবো। মানসী আর দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে গেল। মানসীর সঙ্গে ওই শেষ দেখা সুকুমারের। পরের দিনই পুরী এক্সপ্রেসে মানসীকে নিয়ে শরদিন্দু চলে যায়। শরদিন্দু ফিরে এলো, কিন্তু তার সঙ্গে মানসী ফিরে এলো না। যেদিন শরদিন্দু এসে মানুষের মৃত্যু সংবাদটা সুকুমারকে দিল, সুকুমার প্রথমটাই সত্যিই চমকে উঠেছিল। মানসী পুরী সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গিয়েছে। মানসী যে কেবল ভালো সাঁতারই জানত তাই নয়, কলেজে পড়ার সময় সাঁতারে সে বিশেষ পারদর্শী ছিল। শরদিন্দু সে কথা জানার কথা নয়, কিন্তু সুকুমার জানত। তাই কথাটা শুনে কয়েকটা মুহূর্ত শরদিন্দুর মুখের দিকে কেমন যেন এক প্রকার বিস্ময় তাকিয়েছিল সুকুমার। কিন্তু শরদিন্দুর তখনকার চেহারা ও চোখের অসহায় দৃষ্টি, যে দৃষ্টির মধ্যে ছিল সর্বস্ব হারানোর এক ব্যথা, সেটাও সে অবিশ্বাস করতে পারেনি। কটা দিন শরদিন্দু কোথাও বেরোলো না, সর্বক্ষণ বাড়িতেই থাকে। শেষটাই সুকুমারই বলেছিল, যা হয়ে গিয়েছে তার তো আর কোনো চারা নেই শরদিন্দুদা। তুমি বরং দিন কত কোথাও গিয়ে ঘুরে এসো শরদিন্দুদা। আচ্ছা সুকুমার, মানসীকে তুই অনেক দিন থেকেই চিনতিস, তাই না? সুকুমার কথাটা শুনে চমকে ওঠে। কি বলতে চায় শরদিন্দু? কি রে, আমার কথার জবাব দিচ্ছিস না কেন? জানতিস ওকে অনেকদিন থেকেই, তাই না? চিনতাম। তা সে কথা আমাকে বলিসনি কেন? তাহলে তো এত বড় ভুলটা করতাম না আমি। না, তুমি ভুল করছো। তুমি বিশ্বাস করতে পারো আমরা পরস্পর পরস্পরকে বিবাহ করব এমন কোনো কথা কখনো আমাদের মধ্যে হয়নি। এখন বুঝতে পারছি একটা ভুলের মধ্যে পড়ে তুমি নিজেও দুঃখ পেয়েছো, মানসীকেও দুঃখ দিয়েছো। তবে ভুল আমিও করেছি। তোমার এই ধারণার কথা জানা সত্ত্বেও এ বাড়ি ছেড়ে আমার না চলে যাওয়াটা, অনেকদিন আগেই আমার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। আমি কালই চলে যাব। না না সুকুমার, তুই চলে যাস না। মানসীকে হারানোর ব্যথাটা সহ্য হলেও তোকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু শরদিন্দুদা, তুই বুঝছো না। বুঝছি, ও চিন্তা মনেও স্থান দিস না। আমার আরো কেন দুঃখ হয়েছে জানিস? মানসী প্রেগনেন্ট ছিল শরদিন্দুদা। হ্যাঁ, 4 মাস অন্তঃসত্ত্বা ছিল মানসী। এই কথাটা কোনো মতেই আমি ভুলতে পারছি না। সেই কেবল চলে যায়নি, সেই সঙ্গে আমার ভবিষ্যৎ বংশধর সমস্ত সম্ভাবনাটুকু সে শেষ করে দিয়ে গিয়েছে। মানসীর কথাটা হয়তো আমি ভুলে যাব একদিন, কিন্তু কখনো বোধহয় জীবনে ভুলতে পারবো না আমার সেই অনাগত সন্তানের কথা। সুকুমার নিঃশব্দে তাকিয়ে থাকে শরদিন্দুর মুখের দিকে। সত্যি সে যেন কোনো সান্ত্বনার ভাষাই খুঁজে পায় না। সুকুমারের শেষ পর্যন্ত ওই বাড়ি আর ছাড়া হলো না। শরদিন্দুর কথাটা সে ফেলতে পারল না, কিন্তু বাড়িটা যেন অতঃপর সত্যি সত্যি একটা ভুতুরে বাড়ি হয়ে উঠল। কোনো সাড়া নেই, শব্দ নেই, নিঃশব্দে সবাই চলাফেরা করে। মানসী ওই বাড়িতে এসে অবধি হাসি গানে যেন বাড়িটাকে ভরিয়ে রাখত সর্বদা। এখন যেন সমস্ত বাড়িটাতেই শ্মশানের স্তব্ধতা। কেবল মাঝে মাঝে অনেক রাত্রে শোনা যায় একটা বেদনার সুর। সুর তো নয়, যেন কান্না, যেন গুমড়ে গুমড়ে কে কাঁদছে। শরদিন্দু কদাচিৎ কখনো কারখানায় যায়, কিন্তু গেলেও বেশিক্ষণ থাকে না। শোনা যায় সে নাকি তার গাড়ি নিজেই ড্রাইভ করে বের হয়ে যায়।
আর প্রায় 8-10 দিনের জন্য যেন কোথায় চলে যায়। সুকুমারকেই অগত্যা কারখানাটা দেখতে হয়। এমনি করেই দিন কাটছিল। তারপরে বৎসর খানেক পরে শরদিন্দু যেমন হঠাৎ হঠাৎ চলে যায়, তেমনই চলে গিয়েছিল। প্রায় 1.5 মাস বাদে এলো ওই টেলিগ্রামটা। শরদিন্দু তার নবপরিণীতা বধূকে নিয়ে কোন ট্রেনে কখন আসবে কিছুই জানে না সুকুমার। স্টেশনে তাই গাড়িও পাঠাতে পারে না। তবে সুকুমার সেদিনটা আর বাড়ি থেকে বেরই হলো না। সন্ধ্যার ঘোর নেমেছে তখন চারিদিকে। শীতের সন্ধ্যা। কলকাতা শহরে সেই বিশ্রী ধোঁয়াটা জমাট বেঁধে উঠেছে চারিদিকে। শীতটাও কয়েকদিন থেকে বেশ জাঁকিয়ে পড়েছে। একটা ট্যাক্সি এসে থামলো বাড়ির সামনে। ট্যাক্সিটা থামার শব্দে গোকুলি গেটটাই ছুটে যায়। দরজা খুলতেই ওর চোখে পড়ল শরদিন্দু ট্যাক্সি থেকে নেমেছে। তার পশ্চাতে এক নারী। গেটের সামনের আলোটা জ্বেলে দিয়েছিল গোকুল। সেই আলোতেই দেখল পরনে তার দামি শাড়ি, মাথায় ঘোমটা নেই, বব করা চুল গুচ্ছে গুচ্ছে কাঁধের ওপর ঝুলছে, সরু বগল কাটা ব্লাউজ, হাতে একটা কালো রঙের দামি হ্যান্ডব্যাগ, পায়ে হিলতোলা জুতো। গোকুল কি করবে বুঝতে পারে না, থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যে সুকুমারও তার পাশে এসে দাঁড়িয়েছিল। সেও দেখছিল নারী মূর্তিটিকে। চোখ মুখ তীক্ষ্ণ, গায়ের রং উজ্জ্বল শ্যাম। এই যে সুকুমার, আমার টেলি পাসনি? শরদিন্দু বলল। পেয়েছি, তোর নতুন বৌদি। তারপর স্ত্রীর দিকে ফিরে বলল, রিনা, এই আমার ভাই সুকুমার, যার কথা তোমায় বলেছি। রিনা সুকুমারের দিকে তাকিয়ে মৃদু হাসল। রিনা বললে, আমি কিন্তু তোমাকে সুকুমার বলেই ডাকবো ভাই। তাই বলবেন, সুকুমার বলল। না না, তুমি ওসব আপনি টাপনি বলবে না সুকুমার, তুমিই আমাকে তুমি করেই বলবে। শরদিন্দু এবারে বাধা দিয়ে বলল, তুমি যা বলবে রেনা তাই হবে, চলো ভিতরে চলো। অনেক রাত তখন। সুকুমার তার 3 তলার ঘরে বসে বেহালা বাজাচ্ছিল। হঠাৎ রিনা এসে ঢুকলো সেই ঘরে। পাতলা সিল্কের নাইটি রিনার অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজে ভাঁজে যেন লেপ্টে আছে। সুকুমার লজ্জায় চোখ নামায়। কি হলো সুকুমার, থামলে কেন? তোমার বাজনা শুনতেই তো এলাম। বলতে বলতে রিনা আরো এগিয়ে এলো সুকুমারের কাছে। একটা দামি সেন্টের গন্ধ বেরোচ্ছে তার দেহ থেকে। দাদা? আরে তোমার দাদা এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। পেথিডিনের অ্যাকশন। পেথিডিন? হ্যাঁ, তোমার দাদা তো রোজ রাত্রে ঘুমের জন্য পেথিডিন ইঞ্জেকশন নেয়। পেথিডিন না নিলে নাকি তোমার দাদার ঘুমই হয় না, তুমি জানো না? দাদা পেথিডিন নেয়? সুকুমারের কণ্ঠে বিস্ময়। হ্যাঁ, এখন তো জানলে, এবার বাজাও। এখন আমি ঘুমাবো বৌদি, আপনি আসুন। তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ সুকুমার? রিনার গলায় অভিমান। না, আমি কেবল বলছি এবারে আমি ঘুমাবো। বেশ, তাহলে ঘুমাও। রিনা আর দাঁড়ালো না। ঘরের মধ্যে বাতাসে মৃদু মিষ্টি সুবাসের ঢেউ তুলে বের হয়ে গেল। আর সুকুমার স্তব্ধ অনড় হয়ে বসে রইল যেমন বসেছিল। সে তখন ভাবছে শরদিন্দুদা এই কাকে বিয়ে করে নিয়ে এলো। পরের দিন সকালে সুকুমার তখন নিচে নামেনি। স্নান সেরে বেরোবার জন্য প্রস্তুত হয়েছে। গোকুল এসে ঘরে ঢুকল। ছোট দাদাবাবু, আপনার চা কি এখানে নিয়ে আসবো? তাই দাও গোকুল। দাদা উঠেছেন? তিনি তো এখনো ওঠেননি। বৌদি একা বসে টেবিলে ব্রেকফাস্ট করছে। শরদিন্দুদা এখনো ওঠেনি? বেলা তো প্রায় 7:30। এত দেরি করে তো কখনো শরদিন্দুদা ওঠে না সূর্য থেকে। মাস দেরেক ছিল না কলকাতায় শরদিন্দু। এই 1.5 মাসের মধ্যে শরদিন্দুর এতখানি পরিবর্তন হয়েছে। মনে পড়লো গতকাল রিনা বলছিল শরদিন্দু নাকি পেথিডিন নেয়। ওর নবপরিণীতা স্ত্রীর কথায় মনে হলো শরদিন্দু পেথিডিন অ্যাডিক্টেড হয়েছে। চা ও প্রাতঃরাশ গোকুল ওপরেই নিয়ে এলো ট্রেতে। চা পান করতে করতে হঠাৎ যেন আজ আবার মনে হলো সুকুমারের এ বাড়ি ছেড়ে বোধহয় তার চলে যাওয়াই ভালো। আজ হোক কাল হোক শরদিন্দুকে কথাটা সে বলবে। দুজনের আবার দেখা হলো বেলা প্রায় 1:45 নাগাদ কারখানায়। জার্মানি থেকে অনেক টাকার নতুন একটা প্ল্যান্ট আনা হয়েছে। সেটারই তদারক করছিল সুকুমার। শরদিন্দু এসে ঘরে ঢুকলো। সুকুমার শরদিন্দুর দিকে ফিরে তাকালো। বললে, এই প্ল্যানটা গত মাসে এসেছে শরদিন্দুদা। শরদিন্দু কিন্তু সেদিকে ফিরেও তাকালো না।
সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তুলল। লাঞ্চে যাবি না? আমি তো লাঞ্চে বাড়িতে যাই না, এখানেই ক্যান্টিনে লাঞ্চ করি। শরদিন্দু বললে, নতুন একজন সায়েন্টিস্ট দেখলাম এখানে, অনিল গাঙ্গুলি। হ্যাঁ, ওকে তো তুমিই মাস দুয়েক আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গিয়েছিলে। ও হ্যাঁ, তা তিনি কাজ কেমন করছেন? মনে তো হয় ভালোই। আচ্ছা চলি। শরদিন্দু বের হয়ে গেল। সুকুমারের একবার ইচ্ছা হয়েছিল প্রশ্ন করে শরদিন্দুকে, সে নাকি আজকাল পেথি দিন নেয়, কিন্তু কেন জানি কথাটা তার মুখ দিয়ে বেরোলো না। তারপর আরো 15 দিন চলে গেল। কথাটা জিজ্ঞাসা করতে পারল না শরদিন্দুকে সুকুমার। চলে যাওয়ার যে ইচ্ছাটা তার মনে জেগেছিল সেটাও প্রকাশ করা হলো না। ঘটনাটা ঘটল আরো মাসখানেক পরে। দীঘায় বেড়াতে গিয়েছিল শরদিন্দু রিনাকে নিয়ে। 3-4 পরে ফিরে এলো একা। সুকুমার 3 তলা থেকে সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ শরদিন্দুর দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। উস্কো খুস্কো মাথার চুল, ছোট ছোট দাড়ি, দু চোখে কেমন যেন বিভ্রান্ত দৃষ্টি। নিঃসন্দেহে চমকে উঠেছিল সুকুমার। কি হয়েছে শরদিন্দুদা? রিনা নেই। নেই? কি বলছো তুমি? বোধহয় সমুদ্রের জলে ডুবে মারা গেছে। সমুদ্রের জলে ডুবে? হ্যাঁ, স্নান করতে নেমেছিল। সন্ধ্যার ঘোর নামছে তখন। কত বারণ করলাম, শুনলো না আমার কথা। জল থেকে আর উঠল না। পরের দিন কত খুঁজলাম, জেলেরা কত চেষ্টা করলো। পুলিশে খবর দিয়েছিলে? সুকুমার শুধালো। হ্যাঁ, তারা এখন ডেড বডিটার অনুসন্ধানে আছে। সুকুমার কি বলবে বুঝে পায় না। কোনো সান্ত্বনার বাণী তার মুখ থেকে বের হয় না। আরো দিন 15 কেটে গেল। রিনার মৃতদেহের সন্ধান করতে পারেনি পুলিশ, যেমন পারেনি পুরীতে মানুষের মৃতদেহের কোনো সন্ধান। মানুষের মৃত্যুর ব্যাপারটা নিয়েও পরবর্তীকালে যেমন শরদিন্দু আর মাথা ঘামায়নি, তেমনি রিনার মৃত্যুর ব্যাপারটাও বোধ করি অনিবার্য একটা দুর্ঘটনা বলেই শরদিন্দু মেনে নিয়েছিল। কিন্তু মানুষের ওই আকস্মিক মৃত্যুর ব্যাপারটা ভুলতে পারেননি একজন। তিনিই মানুষের বাবা পরেশ নন্দী। একটা সন্দেহের কুয়াশা যেন ক্রমশ তার মনের মধ্যে জমাট বেঁধে উঠতে থাকে। মানসী ছিল ভালো সাঁতারু। কলেজ জীবনে সে তার সাঁতারের কৃতিত্ব স্বরূপ অনেক কাপ মেডেল পেয়েছিল। এমনকি তাকে একটা সাঁতারের ক্লাব কুইন অফ ওয়াটার উপাধি দিয়েছিল। সেই মানুষই পুরীর সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাবে? কথাটা যেন মন থেকে কিছুতেই পরেশ নন্দী মেনে নিতে পারছিলেন না। কেমন যেন ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য মনে হতো তার কাছে। মনে হতো মানুষের মৃত্যুর মধ্যে কোথাও একটা কোনো রহস্য আছে নিশ্চয়ই। এমনি যখন মনের অবস্থা পরেশ নন্দীর, হঠাৎ একজনের কথা তার মনে পড়ল। মানুষটি সম্পর্কে অনেক কিছু তিনি শুনেছিলেন, কিন্তু সাক্ষাৎ পরিচয় ছিল না। অবশেষে অনেক ভেবে সাহসে ভর করে একদিন তিনি গড়িয়াহাটায় তার গৃহে গিয়ে উপস্থিত হলেন। কিরিটি রায়। কিরিটি বাড়িতেই ছিল। প্রাতঃভ্রমণ শেষ করে সবে ফিরেছে কিরিটি। বসবার ঘরে বসে ওই দিনকার সংবাদপত্রের পাতাটা উল্টাচ্ছিল কিরিটি। জঙ্গলি এসে বললে, একজন বুড়ো বাবু তোমার সঙ্গে দেখা করতে চায়। বুড়ো বাবু? কিরিটি বলল, তুই বললি না কেন কারোর সঙ্গে আমি দেখা করি না? বলেছি, কিন্তু শুনছে না। যা, এই ঘরে নিয়ে আয়। একটু পরে জঙ্গলির সঙ্গে পরেশ নন্দী এসে ঘরে ঢুকলেন। পরনে একটা ময়লা ধুতি আর পাঞ্জাবি, চোখে চশমা, পায়ে চপ্পল। রায়মশাই, আপনাকে বিরক্ত করতে আসতে হলো বলে আমি বিশেষ দুঃখিত, কিন্তু আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবেন না ভেবেই। বসুন। কোথা থেকে আসছেন? পরেশ নন্দী তার নাম ধাম বললেন। আমার কাছে কি দরকার বলুন তো পরেশবাবু? কিরিটি শুধালো। আমার যা বলবার যদি একটু ধৈর্য ধরে শোনেন রায়মশাই, অনুগ্রহ করে। বেশ, বলুন। পরেশ নন্দী তখন মানুষের কাহিনী আদ্যোপান্ত বলে গেলেন ধীরে ধীরে। আপনি বিশ্বাস করতে পারছেন না নিশ্চয়ই নন্দীমশাই, যে আপনার মেয়েটি জলে ডুবে মরতে পারে। কিরিটি বলল সবকিছু শুনে। না, আমার মনে হয় যদি তার মৃত্যু হয়েই থাকে জলে ডুবে, তাহলে সে মৃত্যু স্বাভাবিক নয়। সমুদ্রে কখনো আপনার মেয়ে সাঁতার কেটেছে? না। তাহলে ব্যাপারটা তো আকস্মিক দুর্ঘটনাও হতে পারে নন্দীমশাই। পরেশ নন্দী বললেন, হতে যে পারে না তাও নয়,
কিন্তু তবুও মনকে প্রবোধ দিতে পারছি না। তাছাড়া একটা কথা ভেবে দেখুন রায়মশাই, শরদিন্দু আবার বিবাহ করলো 1.5 বছরের মধ্যে, এবং তার দ্বিতীয় স্ত্রীর ভাগ্যেও অনুরূপ ব্যাপার ঘটল, আবার সেই সমুদ্র। আচ্ছা নন্দীমশাই, শরদিন্দুবাবু দ্বিতীয়বার যাকে বিবাহ করলেন, সেই রিনা নাকি নাম মেয়েটির, তার পরিচয় কিছু জানেন? কার মেয়ে, কোথায় বিয়ে করেছেন তাকে উনি? না, সেসব কিছুই আমার জানা নেই। হয়তো সুকুমার জানে। সুকুমার মানে শরদিন্দুবাবুর জ্ঞাতি ভাই, যিনি ওই বাড়িতেই থাকেন? হ্যাঁ। একটা কথা রায়মশাই, কথাটা আমি বলিনি এখনো, কিন্তু বোধহয় আপনার জানা দরকার। আমার মেয়ে মানসীর সঙ্গে ওই ছেলেটির একটু যেন হৃদ্যতা গড়ে উঠেছিল এক সময়। ভালোবাসা বলতে পারেন। আপনার মেয়ের বিবাহের পূর্বে না পরে? পূর্বে। তবু আপনি শরদিন্দুবাবুর সঙ্গে মেয়ের বিবাহ দিয়েছিলেন কেন? সে কথা তো পূর্বেই আপনাকে বলেছি। শরদিন্দু এক সময় আমার মালিক ছিল। তারপর হঠাৎ অকালে শরদিন্দু আমাকে রিটায়ার করবার জন্য জেদ প্রকাশ করলো। মানসী সে কথা জেনে প্রতিবাদ জানাতে যায় শরদিন্দুর কাছে। শরদিন্দু ওকে দেখে মুগ্ধ হয়, বিবাহের প্রস্তাব দেয় আমার কাছে, সেই সঙ্গে একটা লোভনীয় পেনশনের লোভ দেখায়। চাকরি গেলে আমার আর্থিক অবস্থার কি হবে ভেবে আমি মানুকে অনুরোধ জানাই বিবাহে সম্মত হতে। মানসী আমায় অত্যন্ত ভালোবাসত। সে সব কথা শুনে প্রথমটায় গুম হয়ে রইল, তারপর একটু পরে বলল, ঠিক আছে, তাই হবে বাবা। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে কিরিটি বললে, আচ্ছা, বিবাহের পর শরদিন্দু কি ব্যাপারটা জানতে পেরেছিল, মানে তার স্ত্রীর পূর্বরাগের কথা? বোধ হয় জেনেছিল। আপনি জানলেন কি করে? মানুর ডায়েরি থেকে। ডায়েরি? হ্যাঁ, মানুর একটা ডায়েরি ছিল। মধ্যে মধ্যে সে ডায়েরি লিখত। সেই ডায়েরিটা এখনো আমার কাছে আছে। আপনি পেলেন কি করে সেই ডায়েরি? ও যেবারে পুরী যায়, তার 2 দিন আগে আমার কাছে এসেছিল। বোধহয় সেই সময় ডায়েরিটা তার পড়ার টেবিলে বইয়ের মধ্যে রেখে যায়। তার মৃত্যুর পর একদিন তার পড়ার টেবিলের বইগুলো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ ডায়েরিটা পাই। ও পুরী যাওয়ার 3 দিন আগে রাত্রে ডায়েরির শেষ পাতা লেখা। আপনি আমাকে একবার ডায়েরিটা পড়াতে পারেন নন্দীমশাই? কাল এনে দেব। তাই দেবেন। আগে আমি ডায়েরিটা পড়ে দেখি, ডায়েরির মধ্যে যদি এমন কিছু পাই যাতে করে আপনার সংশয়টা যুক্তিযুক্ত মনে হয়। পরেশ নন্দী বললেন, বেশ, তাই পড়ে দেখুন, কালই আমি দিয়ে যাব ডায়েরিটা। পরেশ নন্দী কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে গেলেন। ওই দিনই সন্ধ্যার দিকে পরেশ নন্দী এসে মানসিক ডায়েরিটা কিরিটির হাতে তুলে দিয়ে গিয়েছিল। 1960 সনের একটা পুরাতন ডায়েরি। সেই ডায়েরির পাতায় মধ্যে মধ্যে মানসী ডায়েরি লিখেছে। রাত্রে বসবার ঘরে সোফাটায় বসে কিরিটি ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছিল। প্রথম তারিখ 1963 সনের 6 জুলাই। প্রথমে বেশ অনেকগুলো খালি পাতার পর ওই বোধহয় ডায়েরি লেখা শুরু। মানসী লিখেছে মাত্র কয়েকটি লাইন। আজ আমার জন্মদিন। রথযাত্রার দিনই নাকি আমি জন্মেছিলাম, ঠিক সন্ধ্যা 7:15টায়। হিসাব করে দেখলে আজ আমার বয়স 19 পূর্ণ হলো। 20 বছরে পা দিলাম। পরের ডায়েরি লেখা হয়েছে 1 মাস পরে, 7ই আগস্ট, বুধবার। সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে। কাল সারা রাত বৃষ্টি পড়েছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টির যেন একটা আলাদা সুর আছে, রিমঝিম রিমঝিম। তারপরে যে তারিখটায় ডায়েরি লেখা শুরু হয়েছে, লাল কালি দিয়ে সে তারিখটা লেখা। তারিখটা ইংরেজি তারিখ নয়, বাংলা তারিখ। 21শে ফাল্গুন, রাত্রি 10টা। আজ স্নানের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথম আবিষ্কার করলাম যেন। বাড়িতে কেউ ছিল না, আমি একাই ছিলাম। সত্যি, আমি দেখতে এত সুন্দর, দেহের কানায় কানা যৌবন। আমি নিজেই যেন চমকে উঠেছিলাম নিজের সেই ভরা যৌবনের দিকে তাকিয়ে। ওই পর্যন্তই, তারপর আর কিছু লেখা নেই। লেখা শুরু আবার 7 মাস পর। এবারে পুজো আশ্বিনের মাঝামাঝি।
আকাশে এখনো মধ্যে মধ্যে মেঘ জমে ওঠে, দুই এক পশলা বৃষ্টিও হয়। আচ্ছা, সুকুমারকে কি সত্যি আমি ভালোবাসি? কি জানি, জানি না। তবে এটা জানি, সুকুমার আমাকে ভালোবাসে। বুঝতে পারি দেখা হলে সুকুমার কিরকম মুগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। ওর দু চোখের দৃষ্টি যেন আমাকে বন্দনা করে। সুকুমার কিন্তু বড্ড চাপা। আচ্ছা, মুখ খুলতে ওর এত ভয় কেন? কিসেরই বা ভয়? আবার 2 মাস পরে লেখা ডায়েরি। লিখে আজ বেড়াতে গিয়েছিলাম দুজনে, আমি আর সুকুমার। দুজনে একটা বেঞ্চে পাশাপাশি বসেছিলাম। ও আমার একটা হাত 2 হাতের মধ্যে নিয়ে খেলা করছিল। সন্ধ্যার অন্ধকারে চারিদিকে ঝাপসা হয়ে গিয়েছে, কারো মুখ স্পষ্ট দেখা যায় না। বললাম আমি, কিছু বলবে সুকুমার? সুকুমার বললে, কি বলবো, কিচ্ছু বলার নেই। তুমি বলো মানসী, সুকুমার বলল। কেন, তুমি বলতে পারো না সুকুমার? যা বলবার আগেই তো বলেছি। কেন, তুমি জানো না, শুনতে পাওনি? কই না তো। তবে আর শুনে কাজ নেই। বাবুর অমনি রাগ হয়ে গেল। বেশ গো বেশ, আমি হার মানছি, হলো তো? সুকুমার হঠাৎ 2 হাত বাড়িয়ে আমাকে বুকের মধ্যে টেনে নিল। আহ, কি হচ্ছে, ছাড়ো, কেউ দেখে ফেলবে, বললাম। আরো 1 মাস 2 পরে আবার ডায়েরি লেখা। কোনো তারিখ নেই, তবে লেখা। 2 মাস কোনো ডায়েরি লিখিনি। আশ্চর্য, সত্যি আজও জানে সুকুমারকে বুঝতে পারলাম না। ও আমাকে চায়, বুঝতে পারি, কিন্তু বলে না স্পষ্ট করে। এ এক দুঃসহ যন্ত্রণা ভোগ, এক যন্ত্রণার সাগর উত্তীর্ণ হওয়া। তবে ওর ভালোবাসাটা ও প্রকাশ করতে পারে না। কেন পারে না ও? আমি তো পারি। ও ছাড়া জীবনে আমার অন্য কোনো পুরুষ আসতে পারে না। আবার 1 মাস 2 পরে ডায়েরি লেখা হয়েছে। বুঝতে পেরেছি সুকুমারের মধ্যে একটা কমপ্লেক্স আছে, হীনমান্যতার কমপ্লেক্স। কেবলই ও নিজেকে বলে পরাশ্রয়ী। শরদিন্দুবাবু না থাকলে নাকি ওর বাঁচাটাই দুষ্কর হতো। আমার কেন যেন মনে হয় শরদিন্দুর কাছে আশ্রয় পাওয়াটাই হয়েছে ওর জীবনের সবচাইতে বড় অভিশাপ। শরদিন্দু যদি ওকে আশ্রয় না দিত, ও বোধহয় অন্য মানুষ হতে পারত। ও মরে গিয়েছে। বিয়ের পর ওকে আমি ওই শরদিন্দুর কাছ থেকে দূরে, অনেক দূরে নিয়ে যাব। এবারে 1 মাস 8 বাদে ডায়েরি লেখা হয়েছে। ওপরে তারিখটা 10ই ফেব্রুয়ারি 1965। ও কোনোদিনই বলবে না। ভাবছি এবারে আমি ওকে বলবো। আচ্ছা সুকুমার, এবার আমরা বিয়ে করলে কেমন হয়? এসো, বিয়ে করো আমায়। দূর, তাই কখনো বলা যায় নাকি? ভাবতেই হাসি পাচ্ছে। কিন্তু ওকে যতটুকু চিনেছি, ও কোনোদিন হয়তো মুখ ফুটে বলবে না আমাদের বিয়ের কথা। আমাকে হয়তো ওই কথাটা শুনবার আশায় এমনি করেই চেয়ে থাকতে হবে। তারপর আবার 31শে অক্টোবর 1965। হঠাৎ কাল সন্ধ্যায় বাড়ি ফিরে বাবা বললেন, ওর কারখানার মালিক নাকি ওকে রিটায়ার করতে বলেছেন। কথাটা শুনে আমার প্রচন্ড রাগ হলো। কি অদ্ভুত খেয়াল মানুষটার! মালিক বলে যা খুশি তাই করবে নাকি, আর আমাদের সেটা সহ্য করতে হবে? না, এ হতে পারে না। আমি কাল দেখা করব মানুষটার সঙ্গে, বলবো আপনি যা খুশি তাই করতে পারেন না। একটা সংসারকে আপনি আপনার তুচ্ছ খেয়ালে নষ্ট করতে পারেন না। 1লা নভেম্বর 1965। গিয়েছিলাম ভদ্রলোকের অফিসে। মানুষটার চোখের দৃষ্টি কি বিশ্রী! সর্বক্ষণ আমার দিকে চেয়ে থেকেছেন। আমার এমন বিশ্রী লাগছিল, কিন্তু তবু মনে হয় মানুষটাকে বোধহয় যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নয়। 2 দিন পরে আবার লিখেছে মানুষই। বাবার মুখে প্রথমে কথাটা শুনে সত্যি আমার ভীষণ রাগ হয়েছিল। স্পর্ধা তো কম নয়, আমাকে বিয়ে করতে চাই। বেচারি বোধহয় আমাকে দেখে এত কালের কৌমার্যের আসনটা টলে গিয়েছে। যত ভাবছি কথাটা, ততই রাগ হচ্ছে বটে, কিন্তু হাসিও পাচ্ছে। বেচারি শরদিন্দু। কিন্তু যাই বলি না কেন, ভদ্রলোকের চেহারাটা কিন্তু পুরুষালী এবং রীতিমতো হ্যান্ডসাম। বাবা আজ সকালেই আমাকে দেখে বললেন সব কথা। তারপর বললেন, আমি এখন কি করি বলতো মা? আমি হঠাৎ বললাম, কি করে বললাম তা জানি না। বললাম, তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমার মতামতের জন্য অত ভাবছো কেন? তুই আমায় বাঁচালি মা, বেঁচে থাক। শরদিন্দু সত্যি ভদ্রলোক, তুই সুখী হবে, আমি বলছি।
বাবার সমস্ত মুখ জুড়ে এসে এক তৃপ্তির আনন্দ। দীর্ঘ 1.5 মাস পরে আবার ডায়েরি শুরু। গত প্রায় মাস দেড়েক সুকুমারের সঙ্গে দেখা হয়নি, হয়তো বেশিও হতে পারে। বিয়ের পর এই বাড়িতে এসে প্রথমে যে বিস্ময়ের সম্মুখীন হলাম সে সুকুমার। সুকুমারকে দেখলাম। সে এসে আমাদের যে ঘরে ফুলসজ্জা রচিত হয়েছিল সেই ঘরে প্রবেশ করল। ভেবেছিলাম জীবনে আর হয়তো সুকুমারের সম্মুখীন হতে হবে না, কিন্তু আমার ভাগ্যবিধাতা বোধহয় অলক্ষ্যে হেসেছিলেন। সুকুমার এই বাড়িতেই থাকে, ও শরদিন্দুর ভাই। ওই পর্যন্ত লিখে ডায়েরি যেন শেষ হয়েছে, অনেকগুলো শূন্য পৃষ্ঠা, কিচ্ছু লেখা নেই। কিন্তু ডায়েরি যে ওখানেই শেষ হয়নি গিরিটি বুঝতে পারল। ডায়েরি শেষের দিকে এসে অনেকগুলো শূন্য পাতার পর আবার ডায়েরি শুরু। মানুষই লিখেছে। মানুষের বুকের মধ্যে যে এমন একটা আক্রোশ, এমন জমাট বাঁধা ঘৃণা থাকতে পারে, সত্যি যেন আমার ধারণারও অতীত ছিল। কাল রাত্রে শরদিন্দুর অন্য রূপ দেখলাম। শরদিন্দু নেই, কি একটা ব্যবসার কাজে দিল্লি গিয়েছে, কাল ফিরবে। যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলাম তার কামনার উগ্র তাপ থেকে। আমার দেহটা যেন সুতীক্ষ্ণ নখের আঁচড়ে আঁচড়ে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ক্লান্ত, বড় ক্লান্ত হয়ে পড়েছি যেন। সত্যি আর যেন সহ্য করতে পারছি না। একদিকে শরদিন্দুর ওই অত্যাচার, অন্যদিকে সুকুমারের দু চোখের ঘৃণা ভরা দৃষ্টি। চুপচাপ অন্ধকার ঘরের মধ্যে অন্ধকারে জানালার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কানে এলো বেহালার করুণ সুর। কে যেন এই বাড়ির মধ্যেই কোথায় বাজাচ্ছে। কে বেহালা বাজায় এ বাড়িতে? পায়ে পায়ে একসময় ঘর থেকে বের হয়ে গেলাম। বেহালা কাঁদছে। বেহালার সুর অনুসরণ করে ঘরে 3 তলায় চলে গেলাম। সুকুমার তার ঘরে বসে বেহালা বাজাচ্ছিল। হঠাৎ কানে এলো গাড়ির শব্দ। শরদিন্দুর আগে আগেই ঘরের মধ্যে ঢুকলাম। শরদিন্দু আমার পশ্চাতে ঘরে ঢুকলো। ঘরের দরজার অর্গল তুলে দিল। ঘরে ঢুকেই আমি আলোটা সুইচ টিপে জ্বালিয়ে দিয়েছিলাম। মনে হলো তার দুচোখের দৃষ্টিতে যেন একটা হত্যা করবার লিপ্সা। শিকারের পূর্ব মুহূর্তে বাঘ যেমন তার শিকারের দিকে তাকিয়ে থাকে, তেমনি করেই যেন শরদিন্দু তাকিয়ে আসছে আমার দিকে। এক্ষুনি বুঝি আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। বুকটার মধ্যে হঠাৎ যেন কেঁপে উঠল আমার। কি হয়েছে? অমন করে তাকিয়ে আছো কেন? ভয়ে ভয়ে বললাম। মানসী, আমার অবর্তমানে তাহলে তুমি সুকুমারের ঘরে রাত কাটাও? কেন? কেন বলেনি তুমি আমাকে বিয়ের আগে কথাটা? কেন জানতে দাওনি সত্য কথাটা? তুমি তো জানতে চাওনি, আমি বললাম। মাথার মধ্যে তখন আমারও যেন আগুন জ্বলছে। আমি যেন সহ্যের শেষ সীমায় এসে দাঁড়িয়েছি। আমি জানতে চাই, বিয়ের আগে কতদূর পর্যন্ত তোমরা এগিয়েছিলে? শরদিন্দুর গলার স্বর যেন কাঁপছিল। সে কথা তোমায় বলে কোনো লাভ নেই, বললাম আমি। মৃত্যুর জন্য আমি প্রস্তুত। সৈরিনী, বেশ, ভদ্রভাবে কথা বলো। আরাম জাতি, ভদ্রভাবে কথা বলবো তোর সঙ্গে? কথাগুলো বলেই হঠাৎ দুহাত বাড়িয়ে আমার গলাটা 10 আঙুল দিয়ে চেপে ধরলো শরদিন্দু। খুন, আজ তোকে খুনই করে ফেলবো, চাপা গলায় হিসিস করে বলল শরদিন্দু। হঠাৎ ওই সময় গোকুল দরজায় ধাক্কা দিল। দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু! শরদিন্দুর 10 আঙুলের চাপ শিথিল হয়ে গেল। ও আমায় ছেড়ে দিয়ে দরজাটা খুলে দিল। আশ্চর্য, শরদিন্দু তখন একেবারে শান্ত, একেবারে স্বাভাবিক। তার চোখে মুখে ও কণ্ঠস্বরে ক্ষণপূর্বে যে কুটিল হিংসা তাকে ভয়ঙ্কর করে তুলেছিল তার কিছুই যেন নেই। বললে, কি রে গোকুল, খাবে তো? চলো, খাবার তৈরি হয়েছে। পরে সেই রাত্রেই হঠাৎ শরদিন্দু আমার দুহাত ধরে হাওয়াও করে কেঁদে ফেললে আর বলতে লাগলো, ক্ষমা করো মণি, আমাকে ক্ষমা করো। পশুরও অধম ব্যবহার করেছি আজ তোমার সঙ্গে আমি। বলো, আমায় ক্ষমা করেছো বলো? ঘৃণায় লজ্জায় আমি যেন তখন একেবারে পাথর হয়ে গিয়েছি। মণি বলো, আমি পশু, আমি একটা পশু। আমি বললাম, আজ বোধ হয় ড্রিঙ্ক করনি? না। আমি তখন বোতল থেকে গ্লাসে ড্রিঙ্ক ঢেলে দিলাম। আমি বুঝতে পারছি ওই শরদিন্দুর হাতেই আমার মৃত্যু আছে। এরপর আর ডায়েরি লেখা হয়নি। বোঝাই যায় মানসী আর ডায়েরি লেখবার সুযোগ পায়নি। অতল জলধির মৃত্যু তাকে গ্রাস করেছে। ওই ঘটনার পরেই তো সে পুড়িয়ে গেল স্বামীর সঙ্গে। ডায়েরিটা সঙ্গে নিয়ে যায়নি, নিজেদের বাড়িতে রেখে গিয়েছিল। মানসী কি তাহলে বুঝতে পেরেছিল আর সে ডায়েরি লেখার সুযোগ পাবে না? তাই তাই কি সে ডায়েরিটা সঙ্গে নেয়নি, বাপের বাড়িতে রেখে গিয়েছিল?
কিরিটির মনে হয় কলকাতায় নিজের বাপের বাড়িতে তার পড়ার টেবিলে ডায়েরিটা রেখে যাওয়ার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, সে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছিল পুরী থেকে সে আর ফিরে আসবে না, এবং দ্বিতীয়ত, যদি তার মৃত্যু সেখানে হয়, তাহলে একদিন না একদিন ওই ডায়েরি তার মৃত্যুর কারণটা প্রকাশ করে দেবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।